ওনারা এখন যে কোনো স্লোগান দিলে সেটা মানুষ বিশ্বাস করবে না। ব্যক্তি কয়দিন আগে যারা একসাথে আন্দোলন করেছেন তারাই বলছেন সামনের আসনে বসার জন্য নিজেকে বিকিয়ে দিলেন। এখন যে বিরোধী দল আছে তার যা শক্তি তার চেয়ে তার হুঙ্কারের জোর বা আওয়াজ বেশি। ডাক্তার আব্দুল নূর তুষার, বর্তমান সময়ে একটি অভিযোগ প্রায়শই শোনা যায় যে ত্রয়োদশ নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সরকার এবং বিরোধী দলের তরফ থেকে এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন যে আমরা বিগত সময়ে যে সংসদ দেখেছি, সংসদে একটি বিরোধী দল দেখেছি যাকে বলা হতো যে গৃহপালিত বিরোধী দল, সেই বাস্তবতা থেকে আমরা কতটুকু বেরোতে পেরেছি? এই যে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, অনিবার্য বিপ্লবের কথা বলছে, আলটিমেটাম দিচ্ছে, সেগুলো কি লোক দেখানো বিরোধিতা কিনা? আমার কাছে এটা লোক দেখানো বিরোধিতা মনে হয় না। তবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখন যে বিরোধী দল আছে তার যা শক্তি তার চেয়ে তার হুঙ্কারের জোর বা আওয়াজ বেশি। এই কারণে যে এই বিরোধী দলের পক্ষে আসলে এই মুহূর্তে সরকারের পতন ঘটানোর মতো কোনো কিছু করা সম্ভব না। এটা এই জন্য নয় যে তাদের সাংগঠনিক শক্তি কম, এটা এই জন্য যে তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে পার্থক্য মানুষ দেখতে পেয়েছে এবং তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে অমিল দেখতে পেয়েছে, এই অমিলের কারণে আসলে মানুষ তারা ডাক দিলে এখন আর রাজপথে আসবে না। মানুষকে রাজপথে আনতে গেলে মানুষের দাবি দাওয়াকে পুঁজি করে রাজপথে আনতে হয়। আপনাকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ এসে প্রাণ দেয় না। মানুষ প্রাণ দেয় তার নিজের যে দাবি, নিজের যে চাওয়া, নিজের যে জীবনের উন্নয়ন সেটার জন্য। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি তৈরি হয়েছিল, এটা কেন হয়েছিল? ছেলেমেয়েরা চাকরি চায়, তারা মনে করছে যে কোটার কারণে তারা সুযোগ কম পাবে, তারা মনে করছে যে কোটা তাদের ন্যায্য অধিকার বা মেধার অধিকারকে কেড়ে নেবে। কিন্তু আমরা কি দেখলাম? এই মেধাবীদের যে নেতারা তারা কেউ চাকরির জন্য ঘুরলো না, তারা ক্ষমতার জন্য গিয়ে লালায়িত হয়ে পড়লো এবং তারা ক্ষমতার আসনে গিয়ে বসে পড়লো। এদের মধ্যে একজনও কি তারা কোথাও চাকরি চেয়েছে? কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু নিজেরা তো কোটা তুলেছে বা রেখেছে বা রাখে নাই, কিছুই করলো না। এমনকি যে সংসদীয় সদস্য হয়েছে এখনো কিন্তু জুলাইয়ের আন্দোলনের দাবি দেওয়া নিয়ে কোনো কথা নাই। ওয়াশিং মেশিন চায়, ডিশ ওয়াশার চায়, গাড়ি চায়, অফিস চায়। তাহলে এই একই নেতৃত্ব যদি বলে যে এখন সরকারের পতন ঘটাও, লোকজন গিয়ে তাদের পিছনে দাঁড়াবে, কারণ তারা জানে যে সরকারের পতন ঘটানোর একমাত্র কারণ হচ্ছে তারা ক্ষমতায় যেতে চায়। আমার মঙ্গল বা আপনার মঙ্গল বা ফজলে হুদা বাবুলের মঙ্গলের জন্য তো তারা কোনো কিছু করছে না। তাহলে জামায়াতের আমির কোন বিপ্লবের সম্ভাবনা দেখছেন? ওনার মনে মনে যে বিপ্লব উনি দেখেন, সারা জীবন দেখে এসেছেন, ওনারা তো বহু বছর ধরে একটা ইসলামী বিপ্লবের একটা স্বপ্ন দেখেন বা ইসলাম কায়েম হবে এরকম একটা কিছু দেখেন। কিন্তু এটা করতে গিয়ে তারা কি করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাদের জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। কি অভিযোগে? যে তারা তাদের পুরনো যে কথা সেই কথার মধ্যে থাকছেন না, তারা একটা লিবারেলিজমের দিকে যাচ্ছেন। তবে দেখেন তাদেরই একটা অংশ বলছে যে তুমি আগে লিবারেল ছিল না, তুমি লিবারেল হওয়ার চেষ্টা করো কেন? আবার তারা বলছেন যে না আমরা লিবারেল ছিলাম, তোমরা আসলে আমাদেরকে ভুল বুঝেছো। কিন্তু এই কথাটা তো আমাদেরকে বুঝতে হবে যে তাদের দলের যে পুরনো স্লোগান সেটা তারা বিসর্জন দিয়েছেন না। আমি কিন্তু এক অর্থে তাদের কোনো রাজনীতির বিরোধিতা করছি না, কিন্তু জনগণ হিসেবে চিন্তা করে দেখেন, তারা বলতেন সৎ লোকের শাসন চাই, তারা বলতেন আল্লাহর আইন চাই, কিন্তু তারা কি এইবার তাদের ম্যানিফেস্টো বা কোথাও তারা এটা বলেছিলেন যে ক্ষমতায় গেলে তারা সেই আইন কায়েম করবেন? তারা কিন্তু বরং বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বিভিন্ন জায়গায় একটা ধারণা দিয়েছেন যে তারা এটা করবেন না, এবং যদি করেনও স্টেপ বাই স্টেপ করবেন, ধীরে ধীরে করবেন। তাহলে দেখেন আপনি কি আদর্শিকভাবে নিজেকে উন্নত করে পরে ক্ষমতায় যাবেন, নাকি আপনি ক্ষমতায় গিয়ে ধীরে ধীরে আপনার আদর্শ বাস্তবায়ন করবেন? কোনটা? ক্ষমতা আগে না আদর্শ আগে? যদি ইসলামের কথা বলেন তাহলে ইসলামে কিন্তু ক্ষমতা আগে ছিল না, আদর্শ আগে ছিল। আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রথম সময়ে যারা ইসলামের জন্য সংগ্রাম করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, তারা কি করেছিলেন? তারা প্রবল অত্যাচার সহ্য করেছেন, তারা হিজরত করেছেন, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, তারা তাদের অধিকার চেয়েছেন, তারা পিলগ্রিমেজ করার জন্য চুক্তি করেছেন। এক পর্যায়ে যখন বারবার আক্রান্ত হচ্ছেন তখন তারা নিজেরা শক্তি সঞ্চয় করে তারা মক্কা অধিকার করেছেন। কিন্তু মক্কা অধিকার করেও দেখেন মক্কাতে নবীজি থাকেন নাই। তার মানে কি? ক্ষমতার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। ইসলামের মধ্যে কিন্তু ক্ষমতার প্রতি আগ্রহ এই জন্য থাকে না যে সকল মুসলিম মনে করে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। ফলে ক্ষমতা জিনিসটাকেও তারা মনে করেন যে আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে দেন না তাকে দেন না। এই কথা তো কোরআন শরীফে আছে। ফলে আপনি যখন ক্ষমতার রাজনীতি করবেন আর বলবেন তোমাকে আমি পতন ঘটিয়ে দিব, তো পতন ঘটাতে গেলে মানুষের দাবি দেওয়া, মানুষের মনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে রাজনীতিতে। আপনি বলেন এই যে সংসদে বিরোধী দল এই পর্যন্ত এসেছে, জনমানুষের কোনো দাবি দেওয়া বা কোনো কিছু নিয়ে তারা কোনো কথা বলেছে? তারা নিজেদের জন্য তারা বহু কিছু চায়। এই যে নিজেদের জন্য এত চাওয়া, তার মধ্যে
আপনি বলেন সেখানে জনতার কোনো আগ্রহ আছে বা থাকবে? ফলে তারা যে বলছেন এইটা করলে সরকার পতন ঘটিয়ে দেবো, ওইটা করলে সরকার পতন ঘটিয়ে দেবো, তারা কি ভাবছেন যে তারা বললেই সরকার পতন হবে? এটা হবে না আসলে। আগে তারা পেরেছেন কেন? দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন কিংবা অন্যায় আচরণের কারণে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। মানুষের পকেটের টাকা চুরি করে নিয়ে যাবে ব্যাংক থেকে, মানুষের মনে ক্ষোভ ছিল। মানুষের মনে ক্ষোভ ছিল যে চোরদের কোনো শাস্তি হয় না। মানুষের মনে ক্ষোভ ছিল যে যারা সম্পদশালী তাদেরকে আরো সম্পদশালী করার জন্য ইপিজেড দিয়ে ইপিজেড এর যে ট্যাক্স স্ট্যাম্প ডিউটি সেটা মাফ করে দিচ্ছে। এইখানে তো এনবিআর এর চেয়ারম্যান সাহেব আছেন। এই যে এনবিআর এর স্ট্যাম্প ডিউটি মাফ করা হলো, যে এই জমির স্ট্যাম্প ডিউটি, এটা কার পকেট থেকে মাফ করা হলো? জনগণের পকেট থেকে। আপনি জনগণের সম্পত্তি, জমি তাকে দিলেন বরাদ্দ, আবার সেটার জন্য একটা ডিউটি দিবে, ওইটাও মাফ করে দিলেন। বিনামূল্যে জনগণের সম্পত্তি দিয়ে দিলেন। পূর্বাঞ্চলে প্লট দিলেও তো রেজিস্ট্রি করতে গেলে একটা লোককে খরচ করতে হয়, অথচ 1000 একর জমি, 100 একর জমি দিয়ে দিচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন করার জন্য একটা শিল্প গোষ্ঠীকে, তাদের স্ট্যাম্প ডিউটি মাফ করে দিচ্ছে। মানুষ সেগুলো দেখে নাই, দেখেছে বলে মানুষ সেইগুলোর প্রতিবাদ করেছে। আজকে কোন ইস্যু নিয়ে ওনারা গিয়ে সরকার পতন ঘটাবেন? আমাকে ওয়াশিং মেশিন দেয় নাই, আমাকে গাড়ি দেয় নাই, আমাকে কি বলে উপজেলাতে অফিস বানায় দেয় নাই, এগুলোর দাবিতে মানুষ আসবে এখানে? এগুলোর জন্য তারা সংসদে গিয়েছিলেন। যে আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আমি এই আলোচনায় ফিরতে চাই, বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কি বলবেন এই বিষয়টি নিয়ে? উনি আন্দোলনের আগে আওয়ামী লীগের নেতার নাম ধরে স্লোগান দিতেন। উনি আওয়ামী লীগের বিরুদ্ধে সমান লড়াই কি করে চালাবেন? তাহলে তো ওনাকে এখন জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে। কারণ জুলাই আন্দোলনের আগে উনি স্লোগান দিয়েছিলেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে এখন যদি উনি আন্দোলন করতে চান তাহলে আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিবেন, তারপরে উনি সমানভাবে আন্দোলন করবেন। তো সমান মানে তো আমরা সাধারণ জনগণ এইটা বুঝতে পারছি যে আগে যেটা করেছেন এখন আন্দোলন আবার ওইভাবে করবেন। এই যে প্রতারণামূলক স্লোগান দেওয়া, এইটার মধ্যেই তো সমান আন্দোলনের জায়গা লুকিয়ে আছে। ওনারা এসে কি বলেছিলেন রাজনীতিতে এসে? যে ওনারা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি করছেন না, ওনারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত কারোর সাথে যাবেন না। ওনারা কার সাথে গাঁটছড়া বেঁধেছেন? কোথায় কার পাশে গিয়ে বসেন? ওনাকে বিশ্বাস করা আর ধরেন ছায়াকে বিশ্বাস করা একই, মানে ছায়াকেও বিশ্বাস করা যে আমার ছায়া তো আমার নিজের, কিন্তু ওনাকে বিশ্বাস করা আর ধরেন আমি জানি না, মানে আমি এই মন্তব্যটা করতে চাই না। অন্তত আমি তাদের এই যে আন্দোলনের যে প্রতিশ্রুতি, আমরা সমানভাবে আন্দোলন করবো আওয়ামী লীগের মতে বিএনপির বিরুদ্ধে, আমি এটা বিশ্বাস করি না, ওনারা পারবেন না। আরেকটা হচ্ছে অতীতে এই কিছুদিন আগে যেহেতু ওনাদের আন্দোলনটা আমরা দেখেছি, ওনারা এখন যে কোনো স্লোগান দিলে সেটা মানুষ বিশ্বাস করবে না। আর আরেকটা জায়গা আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজকেই তো আমি দেখলাম স্টেটাস, যে তাসনিম যারা একটা স্টেটাস দিয়েছেন সামনের আসনে বসার জন্য এই কাজ করলেন। তো নিজের দলের ব্যক্তি কয়দিন আগে যারা একসাথে আন্দোলন করেছেন তারাই বলছেন সামনের আসনে বসার জন্য নিজেকে বিকিয়ে দিলেন। তো সামনে যখন উনি আন্দোলন করবেন জনগণ তো এই প্রশ্নই করবে যে সামনের আসন তো পেয়েছিলেন বিরোধী দলের এখানে বসে, আরো সামনের আসনে বসার জন্য আবার আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। যারা রক্ত দিয়েছে, যারা নিজেদের প্রাণ দিয়েছে, যে ছেলে মেয়েগুলি তাদের ডাকে এসে নিজেদেরকে বিলিয়ে দিল রাস্তার উপরে, তাদের জন্য ওনারা কি করেছেন? একটা জাদুঘর করে সেই জাদুঘরটা কি দিয়েছেন কাকে? মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে। তো মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে তারা এটা তুলে দিয়েছিলেন। মুস্তফা সরোয়ার ফারুকী কাদের সাথে ঘোরাফেরা করতো 17 বছর? তো ওনারা তো জুলাই আন্দোলনে জুলাই জাদুঘরটাকেও ঠিক মতো করতে পারেন নাই এই কয়েক মাসে। ওনারা করবেন হচ্ছে দেশ উদ্ধার। আমি এটা করতে পারেন হয়তো, কিন্তু ওনাদেরকে একটা ভালো প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হবে। আমি মনে করি যে তাদের উচিত আরো মানে রাজনৈতিক ভাবে আরো কমিটমেন্ট যেগুলি দেন সেগুলি রক্ষা করা। অন্তত তাসনিম যারা কোনো যদি বোঝাইতে পারেন।